ওয়েলকাম টু ফিজিক্স প্লেক্স ইউটিউব চ্যানেল। আজকে আমরা 30টি বাছাই করা মাল্টিপল চয়েস কোশ্চেন নিয়ে আলোচনা করব 4টি অধ্যায় থেকে: থার্মোমেট্রি, থার্মাল এক্সপ্যানশন অফ সলিড, লিকুইড এবং গ্যাস। প্রথম প্রশ্ন কি বলছে যে রেজিস্ট্যান্স অফ এ প্ল্যাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 5 ওহম আর 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 5.5 ওহম। আচ্ছা, যখন একটা গরম কোনো পাত্রে তাকে ডোবানো হচ্ছে তখন রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে তার 5.20। হোয়াট ইজ দ্য টেম্পারেচার অফ দ্য বাথ? ওই হট বাথটার টেম্পারেচার কত? তো থিটা বার করতে দিয়েছে। ফর্মুলা কি? রেজিস্ট্যান্স অ্যাট থিটা ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস লোয়ার লিমিট মানে R0 ডিভাইডেড বাই আপার লিমিট অফ রেজিস্ট্যান্স R100 মাইনাস 0 ডিগ্রিতে কত রেজিস্ট্যান্স ছিল R0। এটাই ফর্মুলা। ডিগ্রি সেন্টিগ্রেডে বার করতে চাইলে 100 দিয়ে গুণ করো, ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তর চলে আসবে। তাহলে আর থিটার ভ্যালু কত? 5.2। R0 মানে 0 ডিগ্রিতে রেজিস্ট্যান্স কত? 5 ডিভাইডেড বাই R100 মাইনাস R0। R100 এটা, R0 এটা, এই দুটোর মধ্যে গ্যাপ কত? 0.5, তাই না? তাহলে ওপরে 2 থাকছে, নিচে থাকছে 5 ইন্টু 100, পয়েন্টগুলো সরে গিয়ে, তাই না? অর্থাৎ 200 বাই 5, 5 8 40, 200 বাই 5, 5 4 20, 40 ডিগ্রি সেন্টিগ্রেড। অপশান বি হচ্ছে উত্তর। 2 নম্বর প্রশ্নে যাই। একটা ফল্টি থার্মোমিটার রয়েছে, তার যে লোয়ার ফিক্সড পয়েন্ট সেটা 0 ডিগ্রির বদলে রয়েছে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, আর আপার ফিক্সড পয়েন্ট 100-র বদলে আছে 95। ঠিক আছে। ইফ থার্মোমিটার রিডস 59 ডিগ্রি সেন্টিগ্রেড, যদি থার্মোমিটার 59 ডিগ্রি সেন্টিগ্রেড রিড করে, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল টেম্পারেচার অন দ্য স্ট্যান্ডার্ড সেন্টিগ্রেড স্কেল? তাহলে সেন্টিগ্রেড আমরা যে স্কেলটা ব্যবহার করি সেই অ্যাকচুয়াল স্কেলে এই 59 ডিগ্রি সেন্টিগ্রেডের ভ্যালু কী হবে? বেশি হবে না কম হবে না? প্রথমে বলো। প্রথমে বেশি হবে। কারণ কি? এই যে রেঞ্জটা কমে গেছে, দেখো 95 মাইনাস 5 মানে 90 হয়ে গেছে, তাই ভ্যালুটা বেশি হবে। কিভাবে করবে? সেন্টিগ্রেডে বার করতে চাইছি। সেন্টিগ্রেডের ভ্যালুকে আমরা বললাম সি মাইনাস লোয়ার লিমিট বাই আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এটা হলো সেন্টিগ্রেড স্কেলের। এবার এই যে স্কেলটা দিয়েছে এই স্কেলের বার করো 59 এই স্কেলে, তো 59 মাইনাস লোয়ার লিমিট কত 5 বাই এর আপার লিমিট কত 95, লোয়ার লিমিট 5, তাহলে সি বাই 100 এটা সমান হচ্ছে 54 ডিভাইডেড বাই 90। 90 9 দিয়ে কাটো, 6 9 54, 10, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 5 দুগুণে 10। তাহলে এখান থেকে সি পাচ্ছি 300 বাই 5, 60 ডিগ্রি সেন্টিগ্রেড হবে অ্যান্সার। সেন্টিগ্রেডে তাহলে 60 দেখাবে। ফল্টি থার্মোমিটার দেখাচ্ছে 59, সেন্টিগ্রেড দেখাচ্ছে 60। অপশান বি। বোঝা গেল? যার রেঞ্জ কম হবে তার ভ্যালু, রেঞ্জ কম তাই ভ্যালু কম দেখিয়েছে, এর রেঞ্জ বেশি। সেন্টিগ্রেড অ্যাকচুয়াল 100 হচ্ছে রেঞ্জ মানে প্রাথমিক অন্তর, তাই ভ্যালু দেখিয়েছে বেশি। 3, একটা নতুন থার্মোমিটার স্কেল, টেম্পারেচার স্কেল আমরা নিয়েছি ডাব্লিউ, যার ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার 20 ডিগ্রি, লোয়ার লিমিট 20, আর বয়লিং পয়েন্ট হচ্ছে 220, এটা হচ্ছে আপার লিমিট। এবার একটা সেন্টিগ্রেড স্কেল 50 ডিগ্রি সেন্টিগ্রেড মাপছে, তাহলে ওই ডাব্লিউ স্কেলের ভ্যালু কত হবে? তো প্রথমে সেন্টিগ্রেডের স্কেলটাকে তুলে নাও। 50 ডিগ্রি মাইনাস লোয়ার লিমিট 0 বাই আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট সমান, এবার ডাব্লিউ স্কেলটাকে ধরো। ডাব্লিউ স্কেলে এই 50-এর ভ্যালু কী হবে? তো আমি ধরলাম ডাব্লিউ হবে মাইনাস লোয়ার লিমিট কত আইস পয়েন্ট যেটা ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার 20 ডিভাইডেড বাই আপার লিমিট হচ্ছে 220 মাইনাস লোয়ার লিমিট 20 ডাব্লিউ স্কেলে। আমাকে বার করতে হবে ডাব্লিউ। তাহলে এখান থেকে 0 0 তো বাদ দাও, হাফ আসছে সমান ডব্লিউ মাইনাস 20 বাই নিচে পড়ে থাকবে 200, এই 2 দিয়ে 200কে কাটো, পড়ে থাকবে 100। তাহলে ডাব্লিউ সমান আসছে কোনাকুনি গুণ করো 100 প্লাস 20 হয়ে যাবে, তাহলে 120 ডিগ্রি ডাব্লিউ হচ্ছে এর ভ্যালু। অপশান সি হচ্ছে কারেক্ট। বুঝে গেছো কীভাবে করে? নেক্সট, একটি থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক -10, ওই থার্মোমিটারে 50 ডিগ্রি সেন্টিগ্রেডে পাঠ হয় 30 ডিগ্রি, মানে সেন্টিগ্রেড স্কেলে যেটা 50 ওই নতুন স্কেলে তার মান হবে 30 ডিগ্রি। তাহলে থার্মোমিটারের যে প্রাথমিক অন্তর অর্থাৎ আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট তার ভ্যালু কী হবে?
প্রথমে সেলসিয়াস স্কেলটাকে ধরো 50, তাহলে 50 মাইনাস লোয়ার লিমিট 0 বাই আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হলো সমান। এবার এই স্কেলটাকে ধরো, এই স্কেলটায় প্রাথমিক অন্তর বার করতে দিয়েছে এবং বলেছে পাঠ হয় 30 ডিগ্রি। তো 30 মাইনাস লোয়ার লিমিট কত, নিম্ন স্থিরাঙ্ক বলেছে -10, তাহলে মাইনাস অফ -10 বাই আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, সেটা কি বলা হয় প্রাথমিক অন্তর, তাই না? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট কি বলা হয় প্রাথমিক অন্তর, সেটাকে আমি এক্স ধরে নিলাম। এটাই আমাকে এক্সটাকেই বার করতে হবে। দেখো এটা কত আসছে, হাফ সমান 30 যোগ হয়ে যাবে 40 হলো ডিভাইডেড বাই এক্স, তাহলে এক্স সমান কত 80, তাহলে প্রাথমিক অন্তর হচ্ছে 80। ক্লিয়ার? 80 ডিগ্রি বলে দাও। পরবর্তী প্রশ্ন, একটি থার্মোমিটার গলন্ত বরফে 20 ডিগ্রি এবং ফুটন্ত জলে 90 ডিগ্রি পাঠ দেয়। 120 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় ওই স্কেলে পাঠ কত হবে? ঠিক, তাহলে 120 ডিগ্রি ফারেনহাইট স্কেলে দেখাচ্ছে, তাহলে ওই যে স্কেলটা আমরা তৈরি করেছি যার লোয়ার লিমিট 20 আপার লিমিট 90, সেখানে পাঠ কত হবে? তাহলে ফারেনহাইটের সাথে তুলনা এবার, তাহলে 120 মাইনাস লোয়ার লিমিট কত ফারেনহাইটের 32 ডিভাইডেড বাই ফারেনহাইটের আপার লিমিট 212 মাইনাস লোয়ার লিমিট 32 সমান। এইবার এই স্কেলটাকে ধরো, এই স্কেলটা কি বলেছে কত পাঠ দেয়, এক্স ধরে নিলাম, মাইনাস লোয়ার লিমিট 20 বাই ফুটন্ত জলে 90 আর লোয়ার লিমিট হচ্ছে 20, তাহলে 90 মাইনাস 20। ঠিক, তাহলে 120 থেকে যদি 32 বাদ দিই, 20 বাদ দিলে হবে 100, তারপর 12 বাদ দাও 88 ডিভাইডেড বাই প্রাথমিক অন্তর কত হয়, বেসিক্যালি 180 হয়, বিয়োগ করেও দেখো, সমান এক্স মাইনাস 20, এখানে পড়ে থাকছে কত 70। তো এই 0 এটা কাটবে, এখান থেকে এক্স মাইনাস 20 পড়ে থাকবে 7 ইন্টু 88 ডিভাইডেড বাই 18। ঠিক আছে, 7 ইন্টু 88 ডিভাইডেড বাই 18, এক্স মাইনাস 20 ভ্যালু। ঠিক আছে, অসুবিধা নেই। এই 88 যদি এটা একটা অ্যাপ্রক্স ক্যালকুলেশন করো, 88কে যদি তুমি 90 ধরো, 5 18 90, তাই তো? তো 5 7 35 হচ্ছে, 35 আর 20 কত হয়, যোগ করলে 20টার দিকে যাবে 55, তাহলে ভ্যালুটা 55 থেকে সামান্য কম হবে, কারণ এটা আমি 90 ধরে নিয়েছি, তাই না? তাহলে নিয়ারলি ইকুয়াল টু তুমি 55 বলতে পারো এক্সের ভ্যালু। অপশান দেখবে 55 থেকে একটু কম হবে এবং এর সঠিক উত্তর হবে 54.22 ডিগ্রি। বোঝা গেছে? অ্যাপ্রক্স ক্যালকুলেশন করলাম 88কে 90 ধরে। নেক্সট 6 নম্বর, নিম্ন স্থিরাঙ্কের উপর কোন উষ্ণতায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পাঠের পার্থক্য 50 ডিগ্রি হবে? মানে সেলসিয়াসে একটা পাঠ দেখাচ্ছে, ফারেনহাইটে একটা পাঠ দেখাচ্ছে, তাদের মধ্যে ডিফারেন্স 50 ডিগ্রি। তো ধরে নাও, ধরে নিলাম সেলসিয়াসে পাঠ হচ্ছে এক্স, ফারেনহাইটে কত তাহলে হবে? অবশ্যই ফারেনহাইটের পাঠ সেলসিয়াসের পাঠের থেকে বেশি হয়, কারণ কি সেলসিয়াসে যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ফারেনহাইটে তখন 32 দেখায়। এইভাবে ফারেনহাইটের নাম্বার সবসময় কিন্তু বেশি, তাই যদি সেন্টিগ্রেডকে এক্স ধরো, ফারেনহাইটকে তোমাকে যোগ ধরতে হবে, এক্স থেকে কিছু বেশি, কত বেশি বলেই দিচ্ছে 50 ডিগ্রির পার্থক্য থাকবে, তাহলে এক্স প্লাস 50। এবার ওই ফর্মুলা, গোল্ডেন ফর্মুলা আমাদের c/5 ইজিক্যাল টু এফ মাইনাস 32/9, এখানে পুট করো, সি এর জায়গায় এক্স বাই 5 সমান এফের জায়গায় বসবে এক্স প্লাস 50 মাইনাস 32 ডিভাইডেড বাই 9। তো এখান থেকে 9x আর এদিকে 5x, 5xটা এদিকে এলো 4x হয়ে যাবে, টোটাল 4x সমান, এটা বিয়োগ করলে কত আসছে 18, 5 18 90, তাহলে x সমান 90 এর অর্ধেক কত 45, 45-এর অর্ধেক কত 22.5। তাহলে কি বলেছে, কোন উষ্ণতায় সেন্টিগ্রেডের ফারেনহাইট স্কেলে পাঠের পার্থক্য 50, তাহলে x এর ভ্যালু 22.5 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে ফারেনহাইট সেন্টিগ্রেড স্কেলের পাঠ। আর ফারেনহাইটের পাঠ কি হবে, ফারেনহাইটের পাঠ সেন্টিগ্রেডের থেকে 50 বেশি, তাহলে 50 যদি বেশি হয় 60 70 72.5 ডিগ্রি ফারেনহাইট হবে, দুটোই উত্তর। এবার অপশানে যেটা থাকবে সেটাকে তুমি চুজ করবে, বুঝেছো? সেন্টিগ্রেডে থাকলে উপরটা নেবে, ফারেনহাইটে থাকলে নিচেরটা নেবে। ওকে, নেক্সট 7, দেখো কি বলছে, চাপকে স্থির রেখেছি, ভালো কথা, চাপ স্থির আছে,
বরফ বিন্দু মানে আইস পয়েন্টে নির্দিষ্ট ভরও ফিক্সড করে দিলাম। হাইড্রোজেন গ্যাসের আয়তন হচ্ছে 200 সিসি সেন্টিমিটার কিউব। স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে জলের স্ফুটনাঙ্কে ওই গ্যাসের আয়তন 273.2 সিসি, অর্থাৎ আইস পয়েন্টে এটা, আর 100 ডিগ্রি সেন্টিগ্রেডে এটা। এবার স্থির চাপ এবং গন্ধক বিন্দু মানে সালফারের পয়েন্টে ওই গ্যাসের আয়তন 525.1 সিসি যদি হয়, তাহলে ওই গন্ধকের স্ফুটনাঙ্ক বার করব। নর্মাল থিটা বার করতে দিয়েছে, একই প্রসেস বার করার। থিটা সমান কি, এখানে আয়তন, চাপ স্থির রয়েছে, ভর স্থির রয়েছে, তাহলে আয়তন নিয়ে কাজ হচ্ছে। তাহলে থিটাতে কত আয়তন, মাইনাস লোয়ার লিমিট 0 ডিগ্রিতে ডিভাইডেড বাই আপার লিমিট V100 মাইনাস লোয়ার লিমিট V0 ইন্টু 100 করবে, ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তর আসবে। এটাই হচ্ছে ফর্মুলা সব ক্ষেত্রে, রেজিস্ট্যান্সেও, ভলিউমেও, প্রেশারেও, সবাইকার ক্ষেত্রে, লেন্থেও। তো ভি অফ থিটা যেটা গন্ধক বিন্দুতে দিয়েছে আয়তন সেটা, তাহলে এটা বসাও, কিছুই নেই, অঙ্কগুলো খালি ক্যালকুলেশন করবে। 525.1, সেখান থেকে V0 হচ্ছে 200 বাই V100 মাইনাস V0, 273.2 থেকে 200 বাদ দিলে পড়ে থাকবে 73.2। তাহলে এখানে পড়ে থাকছে 325.1 বাই 73.2। ঠিক আছে, মোটামুটি। আর ইন্টু 100 তো আছেই। 75ও যদি নিচে ধরে নাও, 75, হ্যাঁ, 2 গুণে 150 হয়, 4 গুণ করলে 300 হয়, মোটামুটি 300 পয়েন্টের জন্য 3 আসবে, 3-এর বেশি হবে, 400 সামথিং উত্তর আসবে। এটা ক্যালকুলেটারে করবে, 444.13 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে উত্তর। নেক্সট 8 নম্বর, একটি বস্তুর উষ্ণতা 9 মিনিটে 50 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে নেমে গিয়ে 35 ডিগ্রিতে স্থির হয়েছে। তাহলে কী হয়েছে, টেম্পারেচার ডিক্রিমেন্ট হয়েছে কত মিনিটে, 9 মিনিটে। এবার এই ডিক্রিমেন্ট ফারেনহাইট স্কেলে উষ্ণতা হ্রাসের হার বার করতে বলেছে। ঠিক আছে, প্রথমে আমি সেন্টিগ্রেড স্কেলটাই করছি। তাহলে চেঞ্জটা আমরা দেখব, সেন্টিগ্রেডে 50 ডিগ্রি থেকে চেঞ্জ হয়ে 35 ডিগ্রিতে এসেছে। তাহলে ডেল্টা সি এর ভ্যালু কত, 15 ডিগ্রি। তাহলে ফারেনহাইটে এবার চেঞ্জ আমরা দেখব। তাহলে ফারেনহাইটের চেঞ্জ বার করতে গেলে কি করব, ডেল্টা ফারেনহাইট সমান হবে 9/5 অফ ডেল্টা সি। তো 9/5 ইন্টু ডেল্টা সি এর ভ্যালু 15, 3 5 15, 3 9 27। তাহলে ফারেনহাইটের চেঞ্জ এটা হচ্ছে 27 ডিগ্রি ফারেনহাইট। এবার উষ্ণতা হ্রাসের হার বার করো, হার মানে টাইমের সাপেক্ষে ভাগ করতে হবে, অর্থাৎ ডেল্টা এফ বাই টাইম, অর্থাৎ 27 উষ্ণতা হ্রাস। তাহলে 9 মিনিটে এই ঘটনাটা ঘটেছে, সেন্টিগ্রেডে চেঞ্জও হয়েছে, মানে ফারেনহাইটে 27 ডিগ্রির সাথে সমান। তাহলে এটা 9 দিয়ে ভাগ করে দাও, 9 মিনিটের চেঞ্জ, 3 9 27, অর্থাৎ 3 ডিগ্রি ফারেনহাইট পার মিনিট। এটাই হচ্ছে তোমার উষ্ণতা হ্রাসের হার ফারেনহাইটে। 9 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, গরম দুধের মধ্যে একটি সেন্টিগ্রেড থার্মোমিটার ডোবালে পারদ 2 স্থির বিন্দুর মধ্যে দূরত্বের 7/18 অংশ অগ্রসর হয়, দুধের উষ্ণতা কত? মানে এটা লোয়ার ফিক্সড পয়েন্ট, এটা আপার ফিক্সড পয়েন্ট, এই দুটোর মধ্যে পারদ কোনো একটা জায়গায় স্থির হয়েছে, ধরো এই জায়গায় স্থির হয়েছে। ঠিক আছে, এটা ধরো লোয়ার ফিক্সড পয়েন্ট, সেন্টিগ্রেড থার্মোমিটার বলেছে তো, তাই এটা 0 ডিগ্রি ধরো, এটা 100 ধরো। তো কোনো এক জায়গায় থেমে গেছে, তো এই যেখানে থেমে গেছে সেটা হচ্ছে 7, আর টোটালটা হচ্ছে 18 রেশিওতে। তাহলে 18/7 থেমে গেছে, ওই 7-এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে প্রাথমিক অন্তর কত, 100। তাহলে 18x বেসিক্যালি 100-র সাথে সমান প্রাথমিক অন্তর। আমাকে বার করতে হবে 7x এর ভ্যালু। 7x তাহলে কী হবে, 100 ডিভাইডেড বাই 18 ইন্টু 7, 1-এর বার করো, তারপর 7-এর বার করো, 700 ডিভাইডেড বাই 18। তো এটা যদি 100 দিয়ে 18কে ভাগ করো, 5 18 90, মানে 5-এর থেকে বড়, 5 7 35, 35-এর বেশি আসবে ভ্যালুটা। অ্যাপ্রক্স যদি ক্যালকুলেশন করি, এটা আসছে 38.89 ডিগ্রি সেন্টিগ্রেড।
তাহলে দুধের উষ্ণতা আমরা পেয়ে গেলাম এটা। 10 নাম্বার কি বলছে, একটা সেন্ট্রিগেড আর একটা ফারেনহাইট থার্মোমিটার দুজনকেই ফুটন্ত জলে ডোবানো হয়েছে, ঠিক আছে। তার মানে সেন্টিগ্রেডকে ডুবিয়েছি মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ডুবিয়েছি, ফারেনহাইটকে ডুবিয়েছি মানে 212 ডিগ্রি ফারেনহাইটে ডুবিয়েছি। এবার জলের উষ্ণতা কমিয়ে 140 ডিগ্রি ফারেনহাইট করা হলো, তাহলে এখান থেকে ডাউন হয়ে গেল 140 ডিগ্রি ফারেনহাইটে। সেন্টিগ্রেড স্কেলে পাট হ্রাসের হার কত, তাহলে এই চেঞ্জটা সেন্টিগ্রেডে কত হবে? তো প্রথমে ডেল্টা এফ ফারেনহাইটের চেঞ্জ আমরা বার করব। আচ্ছা, এদিকে 60 আর ওদিকে 72 হচ্ছে ফারেনহাইটের চেঞ্জ, 72 ডিগ্রি ফারেনহাইট। তাহলে সেন্টিগ্রেডের চেঞ্জ কী হবে? ডেল্টা সি, এটা সমান 5/9 ইন্টু চেঞ্জ ইন ফারেনহাইট, অর্থাৎ 72, 8 9 72, 5 8 40, তাহলে 40 ডিগ্রি সেন্টিগ্রেড হবে আমার ফাইনাল অ্যান্সার। পাঠের হ্রাস চেয়েছে, যদি বলতো যে ফাইনাল ভ্যালু কত হবে, তাহলে 100 থেকে 40 বাদ দিতে উত্তর হতো 60, এখন উত্তর 40। 11 কি বলছে, একটি থার্মোমিটার তার প্রাথমিক অন্তর 45টি সমান অংশে, আরেকটা থার্মোমিটার প্রাথমিক অন্তর 100টি সমান অংশে বিভক্ত। প্রথম থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক 0-তে রয়েছে, দ্বিতীয়টি 50-এর ঘরে রয়েছে। দ্বিতীয় থার্মোমিটার যখন 110 ডিগ্রি পাঠ দেখাচ্ছে তখন প্রথমটা কত পাঠ দেখাবে? একদম ইজি। তাহলে প্রথম থার্মোমিটারটা কিসে রয়েছে? 0 ডিগ্রি, আর উপরে হচ্ছে 45টা সমান ভাগে ভাগ, তাহলে এটা বলে দিলাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখান থেকে এই যে দূরত্ব মানে প্রাথমিক অন্তর সেটা 45টা ভাগ রয়েছে। আরেকটা দ্বিতীয় থার্মোমিটার যেটা 100টা সমান ভাগ রয়েছে, আর নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 50-এর ঘরে, 50 ডিগ্রি, ঠিক আছে, সেন্টিগ্রেড নয়, আমি জাস্ট ডিগ্রি দিয়েছি, 50 ডিগ্রির ঘরে রয়েছে। তাহলে দ্বিতীয় থার্মোমিটার 110 ডিগ্রি পার দেখাচ্ছে, ঠিক আছে। এখানে 100 কিন্তু প্রাথমিক অন্তর, 100 হায়ার টেম্পারেচার নয়। সে ধরো মনে করো 110 ডিগ্রি তার পার দেখাচ্ছে, তাহলে এ কত পার দেখাবে, এক্স কত দেখাবে? তাহলে প্রথম যে থার্মোমিটার সেটাকে তুললাম, সেটাকে ওই ফর্মুলায় বসাও। এক্সের ভ্যালু আমরা বার করতে চাইছি, সেটা ঠিক আছে মাইনাস লোয়ার লিমিট কত 0 প্রাথমিক ডিভাইডেড বাই আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, যেটা প্রশ্নে 45 বলেছে, 45 বসাও, সমান দ্বিতীয়টায় এসো 110 প্রশ্নে বলেছে, তাহলে 110 মাইনাস লোয়ার লিমিট কত 50 ডিভাইডেড বাই আপার মাইনাস লোয়ার যেটাই বলেছে 100। এই হচ্ছে তোমার ফর্মুলা। এবার কাটাকুটি করো, যা আসবে আসবে, এক্স বার করো এখান থেকে। তাহলে এক্স বাই 45 ইজ ইকুয়াল টু 50 বাদ মানে 60/100, তাহলে এটা হয়ে যাচ্ছে 6/10, বা একবারে বলে দিচ্ছি 3/5। তাহলে এক্স সমান 5 9 45, 3 9 27। তাহলে এক্স যে ভ্যালুটা শো করবে সেটা 27 ডিগ্রি। 12 একটি থার্মোমিটারকে গরম তরলে ডোবালে পারদ তল থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক ও ঊর্ধ্ব স্থিরাঙ্কের মধ্যবর্তী দূরত্বের 1/4 পর্যন্ত ওঠে। সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলে পাঠ কত হবে? আচ্ছা, টোটাল যে প্রাথমিক অন্তর তার 1/4 উঠছে, তাহলে 4টে ভাগে ভাগ করে নিলাম, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত সে উঠেছে পারদতল। তাহলে যদি এটা সেন্টিগ্রেড স্কেল হয় তাহলে লোয়ার হচ্ছে 0 ডিগ্রি, আপার হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে অবশ্যই এটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, 1/4 কত 100 25, তাহলে এটাই তাহলে একটা উত্তর পেয়ে গেলাম 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটাই ফারেনহাইটে কত ভ্যালু দেখাবে, তাই না? তাহলে 25 C-0/100 সমান ফারেনহাইটে ভ্যালুটা বার করতে চাইছি -32 ডিভাইডেড বাই 180 প্রাথমিক অন্তর, ঠিক আছে। বা C/5 সমান F-32/9, ওইটাও বসাও, সেখান থেকেও আসবে। তাহলে এখান থেকে 0 তো চলে যাচ্ছে, 1 4 আসছে, তাহলে F-32 সমান 180/4, 4 4 16, 4 5 20, তাহলে এফ হচ্ছে 45 + 32, 7
77 আসছে উত্তর ফারেনহাইটে, ঠিক আছে। তাহলে একটা উত্তর 25, একটা হচ্ছে 77। এবার দেখো কঠিনের প্রসারণ থেকে অঙ্ক। দুটি ধাতব দণ্ডের দৈর্ঘ্যের অনুপাত দিয়েছে, একটা দণ্ড L1 আর একটা L2, 2:3। উপাদান দুটির দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের অনুপাতও দিয়ে দিয়েছে 4:3। ঠিক আছে, ভালো কথা। এবার একই তাপমাত্রা বাড়ানো হয়েছে দুটোর ক্ষেত্রেই, তাহলে দৈর্ঘ্য প্রসারণের অনুপাত কী হবে, কতটা দৈর্ঘ্য প্রসারিত হয়েছে। আমরা জানি চেঞ্জ ইন লেন্থ মানে যে দৈর্ঘ্য প্রসারণ সেটা হচ্ছে L0 আলফা ডেল্টা থিটা, এটা আমাদের ফর্মুলা। এবার দুজনকার ক্ষেত্রেই যখন রেশিও বার করবে এই ডেল্টা থিটাটা সেম, কারণ একই তাপমাত্রা বাড়িয়েছে, তাহলে L আলফার প্রোডাক্ট হয়ে যাবে তোমার দৈর্ঘ্য প্রসারণের অনুপাত। তাহলে ডেল্টা L1 ইসটু ডেল্টা L2 যদি বার করতে চাই, জাস্ট এগুলো গুণ করে দাও, 4 দুগুণে 8 হয়ে যাবে, অনুপাত 3 তিরিককে 9, কারণ L1 আলফা 1 ইসটু L2 আলফা 2, এটাই বেসিক্যালি রেশিওটা চেয়েছে। নেক্সট প্রশ্নে যাই। এক্স এবং ওয়াই দুটি ধাতুর দুটি দণ্ডের দৈর্ঘ্যের পার্থক্য সকল উষ্ণতায় সমান। যখন এই লেখাটা থাকবে চোখ বুঝে এটা লিখে নেবে, L1 আলফা 1 সমান L2 আলফা 2, যেটা কম্পেনসেটেড পেন্ডুলামে পড়িয়েছিলাম, যে তাদের যে টেম্পারেচারই হোক না কেন তাদের দৈর্ঘ্য পার্থক্য সমান থাকবে, একটা যে পরিমাণে বাড়বে অপরটা উল্টো দিকে একই পরিমাণে বাড়বে। তাহলে 0 ডিগ্রিতে ওদের দৈর্ঘ্যের অনুপাত কত, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দিয়ে দিয়েছে। তাহলে L1/L2 তোমাকে বার করতে হবে। দেখো ব্যস্তানুপাতিক আলফা 2 আর আলফা 1 সাথে আছে, তার মানে ব্যস্তানুপাতিকে আছে। তাহলে আলফা 2 ভ্যালুটা আগে পুট করো, যেটা 40 × 10⁻⁶, আমি শুধু 40 লিখলাম, -6 সব কেটেই যাবে, নিচে 20 আছে, তাহলে বেসিক্যালি 2:1 আসবে L1:L2 ভ্যালু। ঠিক আছে, ওকে। নেক্সট, একটি লোহার এবং একটি দস্তার দণ্ডকে এমনভাবে যুক্ত করা হলো যাতে একটি উপরের দিকে প্রসারিত হলে অপরটি নিচের দিকে প্রসারিত হয়। ওদের উষ্ণতা 100 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালে ওরা একই পরিমাণ প্রসারিত হয়। এই যে কথাটা, একই পরিমাণ প্রসারিত হচ্ছে, একজন উপর দিকে যতটা, একজন নিচের দিকে ততটা, ফলে ওভারঅল তাদের লেন্থের পার্থক্য সেম থাকছে। এর মানেই L1 আলফা 1 সমান L2 আলফা 2, অর্থাৎ দৈর্ঘ্যের সাথে প্রসারণ গুণাঙ্ক ব্যস্তানুপাতিক। এবার একই পরিমাণ উষ্ণতা বাড়িয়েছে, তো ডেল্টা থিটা কেটে যাচ্ছে, তো লোহা এবং দস্তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দিয়েছে, প্রাথমিক দৈর্ঘ্যের অনুপাত বার করো, অর্থাৎ একই অঙ্ক আগেরটার মতো L1 ও L2 রেশিও বার করতে দিয়েছে, তো 2 আর আলফা 1 এর রেশিও, 2 এ তো থাকবে 30, নিচে হচ্ছে 12, 10⁻⁶ কাটবে, 6 দিয়ে কাটো, 5 6 দুগুণে 12, তো 5:2। এই হচ্ছে তোমার ফাইনাল উত্তর, অপশান ডি। নেক্সট, তামার দণ্ডের একটি দোলক ঘড়ি তৈরি আছে, ঠিক আছে, পেন্ডুলামের অঙ্ক এটা। 20 ডিগ্রি সেন্টিগ্রেডে যখন তখন সে ঠিকঠাক সময় দেয়, অর্থাৎ বাড়ালেও টেম্পারেচার বাড়ালে ভুল সময় দেবে, টেম্পারেচার কমালেও দেবে। এবার কি করেছে, টেম্পারেচার কমিয়ে ঠান্ডা করেছি, 0 ডিগ্রিতে এনেছি। করলে প্রতিদিন, এই শব্দটা ওয়ার্ডটা দেখবে প্রতিদিন লেখাটা আছে কিনা, তাহলে প্রতিদিন 15 সেকেন্ড করে এগিয়ে যাচ্ছে, অবশ্যই এগোবে, তাপমাত্রা কমিয়েছি, লেন্থ কমে যাবে, টাইম পিরিয়ড কমে যাবে, যেটা 1 ঘন্টা হচ্ছিলো এখন সেটা ধরো 55 মিনিটে হচ্ছে, তাহলে 5 মিনিট কমে যাচ্ছে, ওটাই বলেছে 15 সেকেন্ড কমে যাচ্ছে। তাহলে আলফা কত তামার, এর ফর্মুলা আমি বলেছিলাম, দুটো ফর্মুলা বলেছিলাম, কি কি দেখো দুটোই বলে দিই। চেঞ্জ ইন টাইম পিরিয়ড আপন টি, এটা সমান ছিল কি হাফ আলফা ডেল্টা থিটা। আর যখন একদিনের বার করতে চাইবে তখন টি এর ভ্যালু বসালে এই ভ্যালুটা আসবে 43,200 ইন্টু আলফা ইন্টু ডেল্টা থিটা। তো এখানে প্রতিদিন 15 সেকেন্ড করে এগিয়ে যায়, তাহলে এই ফর্মুলাটা দ্বিতীয়টা আমরা লাগাবো। তো ডেল্টা টি চেঞ্জ ইন টাইম পিরিয়ড, সেটাই 15 সেকেন্ড, অবশ্যই সেকেন্ডে লিখবে সব কিছু, সমান 43,200 ইন্টু আলফা আমাকে বার করতে হবে, ডেল্টা থিটা চেঞ্জ ইন টেম্পারেচার কত, 20 ডিগ্রিতে সঠিক পাঠ দিত এবং 0তে নিয়ে এসেছি, মানে 20 চেঞ্জ হয়েছে। তো এখান থেকে ক্যালকুলেশন করো, আলফা চলে আসবে, ঠিক আছে, 15 ডিভাইডেড বাই 20 ইন্টু 43,200, তো যা আসবে, ঠিক আছে। আমি উত্তরটা বলে দিই, 1.7
ইন্টু 10⁻⁻5 পার ডিগ্রি সেন্টিগ্রেড। 1 নম্বর। 17 কি বলছে, একটা সুষম ধাতব দণ্ডকে দোলক হিসাবে ব্যবহার করা হচ্ছে। ধাতুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দিয়েছে, ঘরের তাপমাত্রা 10 ডিগ্রি বাড়াচ্ছি, দোলনকালে শতকরা বৃদ্ধি, অর্থাৎ এই যে ডেল্টা টি বাই টি, এটা হচ্ছে অরিজিনাল টাইম পিরিয়ডের রেসপেক্টে কতটা টাইম পিরিয়ড চেঞ্জ হয়েছে। 100 দিয়ে যখনই গুণ করে দেবে শতকরা বৃদ্ধি বেরিয়ে যাবে। তাহলে ডেল্টা টি আপন টি ইন্টু 100% যখনই করছি, এর ফর্মুলা কী ছিল, হাফ আলফা ডেল্টা থিটা ইন্টু 100% যোগ হয়ে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে, 50% অফ আলফা ডেল্টা থিটা, তাই না? তো 50%টা বাইরে চিহ্নটা লিখে দেবো। আলফা কত, 4 ইন্টু 10⁻⁻6, ডেল্টা থিটা কত, চেঞ্জ ইন টেম্পারেচার 10 ডিগ্রি বাড়িয়েছি। তো 50 10 কত হয়, 500, 5 4 20, মানে 2000 হয়ে গেল, তাই না? 2000 মানে 2 ইন্টু 1000-এর জন্য 10⁻³ - 6 আছে, উঠে যাবে 10⁻³ হয়ে যাবে। তাহলে 2 ইন্টু 10⁻³ হচ্ছে অপশান সি। নেক্সট, ধাতব পেন্ডুলাম বিশিষ্ট ঘড়ি 20 ডিগ্রি উষ্ণতায় প্রতিদিন 5 সেকেন্ড ফাস্ট যায়, আর 35 ডিগ্রিতে যখন নিচ্ছি তখন 10 সেকেন্ড স্লো হয়ে যায়। আলফা কত? ভালো প্রবলেম। দেখো, এটা হচ্ছে তোমার কারেক্ট টাইম দিচ্ছে। তো যখন টেম্পারেচার তুমি 35 ডিগ্রি করছো, 35, তখন সে 10 মিনিট স্লো হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর যখন টেম্পারেচার তুমি কমিয়ে 20 ডিগ্রিতে আনছো, প্রশ্নে বলেই দিয়েছে, তখন সে 5 সেকেন্ড ফাস্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এ হয়ে যাচ্ছে ফাস্ট, এ হয়ে যাচ্ছে স্লো। তাহলে অ্যাকচুয়ালি দেখো, টাইমের টেম্পারেচারের গ্যাপ কত, 20 আর 35-এর মধ্যে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে ডেল্টা থিটার ভ্যালু। আর ফাস্ট আর স্লোকে কীভাবে ক্যালকুলেট করবে, দেখো এদিকে 10 সেকেন্ড স্লো, এদিকে 5 সেকেন্ড ফাস্ট, তাহলে এদের মধ্যে গ্যাপ কত, 15 সেকেন্ড। তাহলে ডেল্টা টি এর ভ্যালু হচ্ছে 15 সেকেন্ড, যোগ হয়ে যাবে। একদিকে প্লাস আর একদিকে মাইনাস থাকলে যেভাবে ডিফারেন্সটা আমরা বার করি, সেই একই পদ্ধতি। তাহলে প্রতিদিনের বলেছে কি, হ্যাঁ প্রতিদিন হয় ঘটনাটা। তাহলে ডেল্টা টি সমান 43,200 ইন্টু আলফা ইন্টু ডেল্টা থিটা, বার করতে হবে আলফা। তাহলে ডেল্টা টি এর ভ্যালু বসাও কত, 15 ডিভাইডেড বাই 43,200, আর ডেল্টা থিটার ভ্যালুও 15। তাহলে 15 কেটে গেল, পড়ে থাকছে 1/43200। এটাকে ভাগ করো, কি আসছে বলে দিচ্ছি আমি, 23.15 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? নেক্সট, ধাতব সেকেন্ড দোলক 20 ডিগ্রি সেন্টিগ্রেডের সঠিক পার দেয়। 15 সেকেন্ড স্লো গেলে ওই দিনের তাপমাত্রা বার করো, আলফা চেয়েছে। দেখো, দিনের তাপমাত্রা বার করতে হবে, একদিনের ঘটনা, তাই তো? ঠিক আছে। তো ডেল্টা টি সমান 43,200 আলফা ডেল্টা থিটা, একদম মুখস্থ রাখবে ফর্মুলা। তো ডেল্টা টি 15 সেকেন্ড স্লো হয়ে যাচ্ছে, সমান 43,200 আলফা মানে হচ্ছে 12 10⁻⁻6, ডেল্টা থিটা বার করবো, চেঞ্জ ইন টেম্পারেচার, ঠিক আছে? তো এখান থেকে ক্যালকুলেট করে চেঞ্জ ইন টেম্পারেচার যেটা আসছে, সেটা আসছে, ধরো ক্যালকুলেট করে আসছে 28.9 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রশ্নে কি চেয়েছে, উত্তরটা চেয়েছে যে ওই দিনের তাপমাত্রা নির্ণয় করো। তাহলে দেখো, ঘড়ি কি হয়েছে, প্রথমত স্লো হয়েছে। স্লো কখন হয়, টাইম পিরিয়ড বেড়ে যাওয়া মানেই তো স্লো। 1 ঘন্টার বদলে 1 ঘন্টা 5 মিনিটে সে 1 ঘন্টা পূর্ণ করছে, অর্থাৎ লেন্থ বেড়ে যাওয়া। টি সমান কি, 2π√L/g। তো এল যদি বাড়ে তবেই টি বাড়বে। আবার এল কখন বাড়বে, যখন টেম্পারেচার বাড়বে। তাহলে বেসিক্যালি 20 ডিগ্রি থেকে টেম্পারেচার বেড়ে গেছে, তাহলে এখন দিনের তাপমাত্রা কত, 20 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস এই যেটা বেরোলো চেঞ্জটা 28.9 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 48.9 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে আজকের ওই দিনের তাপমাত্রা। বোঝা গেল? কিভাবে আমি যোগ করলাম, বিয়োগও হতে পারতো যদি এই স্লো কথাটা না লিখে
ফার্স্ট লিখে দিত তাহলে এই 20 থেকে 28.9 বিয়োগ হতো, তখন -8 উত্তর আসতো। মাথায় রাখতে হবে। 20 নম্বর প্রবলেমটা কি বলছে দেখো, যে একটা স্টিলের টেপ রয়েছে যেটাকে ক্যালিব্রেট করা আছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের সঠিক পাঠ দেয়। এবার গরমকালে টেম্পারেচার বেড়ে 45 যখন হয়ে গেছে, তখন টেপটা যখন একটা অ্যালুমিনিয়াম রডকে মাপছে তখন সেই রিডিংটা দেখাচ্ছে 100। স্টিলের আলফা, অ্যালুমিনিয়ামের আলফা দিয়েছে, বলেছে 45 ডিগ্রি তাপমাত্রায় অ্যালুমিনিয়ামের অ্যাকচুয়াল লেন্থ কত। তাহলে টেম্পারেচার বাড়ার জন্য স্কেলটা দৈর্ঘ্যে বেড়ে যাওয়ায় যে ভ্যালুটা মেপেছে সেটা কম মেপেছে, কারণ স্কেলের প্রত্যেকটা দাগ সরে 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 গেছে, তাহলে কম মেপেছে, অ্যাকচুয়াল উত্তর 100 থেকে বেশি হবে। তাহলে আমি L45 বার করতে চাইছি, লেন্থ অ্যাট 45 ডিগ্রি সেন্টিগ্রেড অফ অ্যালুমিনিয়াম রড সমান কীভাবে বার করতে হয়, যে লেন্থটা মেজার করেছি ডিফেক্টিভ লেন্থ স্কেলের মাধ্যমে সেটা ইন্টু 1 প্লাস আলফা অফ ডেল্টা থিটা। এবার এই প্রশ্ন আলফাটা কার, যেহেতু ডিফেক্টিভ স্কেল দিয়ে মেপেছি তো স্কেলের আলফা, এবং স্কেলটা কি দিয়ে তৈরি, স্টিল দিয়ে, তাহলে এটা আলফা অফ স্টিল। এবার ভ্যালু বসাও, আমি বার করতে চাইছি L45, LM হচ্ছে 100 ইন্টু 1 প্লাস আলফার ভ্যালু দেখো স্টিলের বলেছে 1.2 10⁻⁻5 ইন্টু ডেল্টা থিটা, টেম্পারেচার চেঞ্জ 20 থেকে 45 মানে 25। এটাকে সলভ করো, দেখো আসবে 100.03, অর্থাৎ যেটা মেপেছি কম মেপেছি 0.03 আরও বেশি হওয়া উচিত ছিল। এটা হচ্ছে প্রথম উত্তর। দ্বিতীয় কি বলছে, দ্বিতীয়টা বলছে ফাইন্ড দ্য অরিজিনাল লেন্থ অফ দ্য অ্যালুমিনিয়াম রড অ্যাট 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে অ্যাকচুয়াল 20 ডিগ্রি সেন্টিগ্রেডে যখন ছিল তখন তার লেন্থ কী হবে। তাহলে আমরা জানি 20 ডিগ্রির তুলনায় 45 ডিগ্রিতে লেন্থ বড় হয়, তাহলে এবার লেন্থের ফর্মুলা লাগাবো, L45 সমান L20 ইন্টু বেড়েছে 1 প্লাস আলফা অফ ডেল্টা থিটা। এবার প্রশ্ন আলফাটা আমি কার নেব, অ্যালুমিনিয়ামের না স্টিলের? অবশ্যই শুধুমাত্র অ্যালুমিনিয়ামের কথা আমরা চিন্তা করছি, এখন স্কেল দিয়ে আর মাপছি না আমরা, তো অ্যালুমিনিয়ামের বসাবে আলফাটা। তাহলে L45 হচ্ছে 100.03, L20 আমরা বার করব, 1 প্লাস অ্যালুমিনিয়াম হচ্ছে 2.4 10⁻⁻5 ইন্টু ডেল্টা থিটা। এবার দেখো টেম্পারেচার চেঞ্জ হচ্ছে আবার সেই 45 থেকে 20 মানে 25, গ্যাপটা বোঝা গেছে। তাহলে L20 উত্তর আমি বলে দিচ্ছি, যেটা আসছে 99.97 সেন্টিমিটার, অর্থাৎ অ্যাকচুয়াল 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অ্যালুমিনিয়াম রডের অ্যাকচুয়াল লেন্থ এটাই। 21 নম্বর প্রবলেম কি বলছে দেখো, লিকুইডের প্রবলেম, এবং এটা খুবই ফেমাস প্রবলেম, করানো হয়েছে ক্লাসে। একটা লিকুইড যার কোএফিশিয়েন্ট অফ রিয়েল এক্সপ্যানশন হচ্ছে গামা, সেটাকে কন্টেনারে রেখে হিট করা হচ্ছে, সেখানে কন্টেনারের কোএফিশিয়েন্ট অফ এক্সপ্যানশন আলফা, ঠিক আছে। তাহলে ওই লিকুইড লেভেল কখন উঠবে না বা নামবে না, কনস্ট্যান্ট থাকবে, কখন, যখন গামা ওই কন্টেনারের যে ভলিউম এক্সপ্যানশন তার সাথে সমান হবে, লিকুইডের রিয়েল এক্সপ্যানশন সমান 3 আলফা, যেটা কন্টেনারের গামা এটা। নেক্সট এই অঙ্কটাও প্রশ্নটাও আমি করে দিয়েছি ক্লাসে, তার একবার দেখে নাও। তামার পাত্রে একটা তরলকে হিট করা হচ্ছে, তরলের আপাত প্রসারণ হচ্ছে সি, এটা হচ্ছে কপার পাত্রে। আবার ওই পাত্রটাকে চেঞ্জ করে আমি সিলভার করে দিলাম, রূপো, তখন তরলকে আবার হিট করছে, তখন আপাত প্রসারণ হচ্ছে এস, একটা সি একটা এস। তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা কপার সেটা বলেছে এ, তাহলে আলফা এজি কত হবে। এই ধরনের প্রবলেমে আমি বলেছি রিয়েল যে এক্সপ্যানশন সেটাকে দুটোর ক্ষেত্রে সমান করে দেবে, ঠিক। তাহলে রিয়েল এক্সপ্যানশন গামা রিয়েল, যেটা গামা আর কপারের জন্য এটা সমান করবে সিলভারের গামা আর, ঠিক আছে। তাহলে রিয়েল গামা সমান হচ্ছে গামা অ্যাপারেন্ট প্লাস 3 আলফা, এদিকেও তাই গামা অ্যাপারেন্ট যেটা সিলভারের ক্ষেত্রে প্লাস 3 আলফা। এবার গামা অ্যাপারেন্টে বলে দিয়েছে সি কপারের ক্ষেত্রে, প্লাস আলফার ভ্যালু বলেছে এ, 3a হয়ে গেল, সমান এর গামা অ্যাপারেন্টকে বলেছে এস সিলভারের ক্ষেত্রে,
এস দিয়ে সিলভার, সি ফর কপার, ওইভাবে রেখেছে, প্লাস 3 আলফা। আমার এই আলফাটাকে বার করতে হবে এজি, তাই না? তাহলে সি প্লাস 3a মাইনাস এস ডিভাইডেড বাই 3কে ভাগ করে দাও, তাহলে আলফা এজি পেয়ে যাবে। দেখো কোথায় আছে, সি প্লাস 3a মাইনাস এস বাই 3, অপশান এ। একদম ইজি প্রবলেম। নেক্সট, 0.1 মিটার কিউব আয়তনের একটি পাত্রে 0.76 মিটার এইচজি চাপে বায়ু আছে। পাত্রটিকে এই আয়তনের আরেকটি বায়ুশূন্য পাত্রের সঙ্গে যুক্ত করা হলো। উষ্ণতা স্থির থাকলে চূড়ান্ত বায়ুচাপ কী হবে? টেম্পারেচার কনস্ট্যান্ট, ভলিউম দিয়েছে আর চাপ দিয়েছে, অর্থাৎ বয়েলের সূত্র বেসিক্যালি পিভি সমান কনস্ট্যান্ট, এটাই তোমাকে লাগাতে হবে, ইনডাইরেক্টলি বলে দিয়েছে। তো প্রথমে প্রেশার P1 আমি লিখলাম 0.76 মিটার অফ এইচজি, আর আয়তন V1 সমান হচ্ছে 0.1 মিটার কিউব। একইভাবে পাত্রটিকে এই আয়তনের আরেকটা বায়ুশূন্য পাত্রের সাথে যুক্ত করেছি, তাহলে P2 আমাকে বার করতে হবে চূড়ান্ত বায়ুচাপ, কিন্তু V2 কি যুক্ত করার ফলে 0.1 আর 0.09 যোগ হয়ে গিয়ে 0.19 হয়ে যাবে মিটার কিউব। এবার পুট করো, তাহলে P2 সমান কী করবে? P1 V1 0.76 ইন্টু 0.1 বাই V2 0.19, P1 V1 সমান P2 V2, সেখান থেকে করলাম, এবং যেটা আসবে উত্তর সেটা মিটার এইচজিতে আসবে। তো পয়েন্টগুলো উঠে গেল, 4 3 19 57, 4 19 76, তো 0.40 মিটার এইচজি, অপশান এ। নেক্সট প্রবলেম, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এবং 10 এটিএমে বায়ুর আয়তন 10 লিটার। প্রমাণ উষ্ণতা ও চাপে লিটার এককে আয়তন কত হবে? দেখো, টেম্পারেচার কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, বায়ুমণ্ডলীয় চাপ, সেটাকে আমি P1 বললাম, 10 ATM। আয়তন কত সেই সময়? 10 লিটার। ভালো কথা। দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে? প্রমাণ উষ্ণতা ও চাপে। প্রমাণ উষ্ণতা কি হয়? 0 ডিগ্রি সেন্টিগ্রেডই। চাপ কি হয়? যেটাকে P2 বলছি, 1 ATM, প্রমাণ উষ্ণতা ও চাপ। তাহলে আয়তন V2 কত হবে? তাহলে দুটোতে কমন কি? টেম্পারেচার কমন। তো টেম্পারেচার কমন, ঠিক আছে, তার মানে কোন সূত্র লাগবে? বয়েলস ল। P1 V1 সমান P2 V2, তাহলে P1 V1 10 10 100 বাই P2 V2 জাস্ট 1 ATM দিয়ে ভাগ করো, V2 পেয়ে যাবে। তাহলে 100 লিটার হচ্ছে উত্তর, অপশান সি। নির্দিষ্ট উষ্ণতায় একটি গ্যাসপূর্ণ পাত্রের মধ্যে চাপ দেওয়া আছে, টেম্পারেচার ফিক্সড, ঠিক আছে। আচ্ছা, একই উষ্ণতায় পাত্রটিতে আরও গ্যাস প্রবেশ করিয়ে গ্যাসের ভর 50% বাড়ানো হলো, অন্তিম চাপ কত হবে? আচ্ছা, গ্যাসের ভরকে আমরা বাড়িয়ে দিয়েছি, ঠিক আছে, ভালো কথা। অর্থাৎ ফাইনাল ভলিউম M2 হচ্ছে 1.5 টাইমস অফ M1, কারণ 50% বাড়ানো হয়েছে। বোঝা গেছে? 50% মানে কি? 100তে 50 বেড়েছে, মানে 150। তাহলে একে কত বেড়েছে? 150 বাই 100। এগুলো কাটো, এই পয়েন্টটাকে তুলে দাও, 10 দিয়ে ভাগ করলে 1.5 টাইমস। তাই আমি ডাইরেক্ট লিখলাম M2 সমান হচ্ছে 1.5 টাইমস অফ M1। এইভাবেও লিখতে পারো, M2 বাই M1 সমান 1.5কে লিখতে পারো 3/2, তাই না? আচ্ছা, তো 50% বাড়ানো হলো, অন্তিম চাপ কী হবে? দেখো, উষ্ণতা ফিক্সড, ঠিক আছে, ফর্মুলা লেখো, কিচ্ছু ভাবতে হবে না, PV = nRT, ক্লিয়ার? তো প্রেশার লেখো, ভলিউম লেখো, এনকে ভাঙো, যেহেতু মাস দিয়ে আমাকে ক্যালকুলেট করতে হবে, যে মাসটা তোমায় দেবে সেটাকে মোলার মাস দিয়ে ভাগ করলে আমরা মোল সংখ্যা পাই, ইন্টু RT। নির্দিষ্ট উষ্ণতা বলেছে, তাহলে T কনস্ট্যান্ট, আর তো কনস্ট্যান্টই, গ্যাসটা সেম আছে, তাই ক্যাপিটাল M মানে মোলার মাস কনস্ট্যান্ট, তাই না? প্রেশার আছে আর ভলিউম আছে, ঠিক। তো দেখো, একই উষ্ণতায় পাত্রটিতে আরও গ্যাস আমরা প্রবেশ করিয়েছি, তো এই জায়গায় ভলিউম ফিক্সড হয়ে যাবে। একটি গ্যাসপূর্ণ পাত্রের মধ্যে চাপ, পাত্রটিতে আরও গ্যাস প্রবেশ করছে, মানে পাত্র আয়তন সেম, তাহলে এখান থেকে পড়ে থাকছে প্রেশার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাস।
তাহলে M2 যদি 1.5 গুণ হয় M1-এর, তাহলে অবশ্যই সিমিলারলি P2ও হবে 1.5 গুণ অফ P1-এর, তাই না? সমানুপাতিক, এ যেভাবে যত গুণ হবে ও তত গুণ হবে। তাহলে P1 হচ্ছে 0.76, তাহলে 3/2 লিখছি 1.5কে ইন্টু 0.76, তাহলে 3 ইন্টু 0.76 হচ্ছে কার হাফ? 38, তাহলে 3 8 24, 3 3 9, 10 11, 1.14 হচ্ছে উত্তর, 1.14 মিটার অফ এইচ, অপশান বি। নেক্সট, টেম্পারেচার ফিক্সড, নির্দিষ্ট ভরও ফিক্সড, গ্যাসের আয়তন 10% কমাতে হলে চাপের শতকরা বৃদ্ধি কত হবে? তাহলে আয়তন কমালে অবশ্যই চাপ বাড়বে, তাহলে আয়তন 10% কমিয়েছি, মানে 100 থেকে কমিয়ে 10 কমিয়ে 90 করেছি, তাই না? রেশিও কত? 100:90। আরও সিম্পলিফাই যদি করো, শূন্যটাকে কাটো, 10:9, এটা হচ্ছে ভলিউমের রেশিও। এবার টেম্পারেচার আর ভর ফিক্সড আছে, তাহলে পিভি সমান কনস্ট্যান্ট, তাহলে যেটা প্রেশারের রেশিও সেটা ইনভার্স হচ্ছে ভলিউমের রেশিও, অর্থাৎ পি ইনভার্সলি প্রপোর্শনাল টু বি। ডাইরেক্ট আমরা করে দিচ্ছি। তাহলে এটা যদি প্রেশারের রেশিও করি 1/10:1/9, তাহলে কী হবে? 9:10, জাস্ট উল্টে যাবে রেশিওটা। তাহলে প্রেশার অবশ্যই বাড়ছে, দেখো 9 থেকে 10 হয়েছে, কত বেড়েছে? 1 বেড়েছে। কার রেসপেক্টে বেড়েছে? ইনিশিয়াল হচ্ছে 9, এটা হচ্ছে ইনিশিয়ালের লাইন, এটা হচ্ছে ফাইনালের লাইন। তাহলে ইনিশিয়ালের রেসপেক্টে সবসময় পার্সেন্টেজ বেরোয়, ইন্টু 100 করে দাও, পার্সেন্টেজে চলে আসে। 1/9 মানে হচ্ছে 11.11% হয়ে যাবে। 2/9 হয় 22.22, ঠিক আছে? নেক্সট, স্থির চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 54 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন V1 V2, V1/V2 অনুপাত কী হবে? চাপ স্থির আছে, ভরও ফিক্সড, তাহলে এটা চার্লসের সূত্র। তাহলে V1/V2 চেয়েছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি হয়, তাহলে T1/T2 করে দাও, V প্রপোর্শনাল টু টি, এবং টিটা কিসে? কেলভিনে, অ্যাবসলিউট টেম্পারেচার যেটা। তো T1 27 + 273, 354, মানে 273 আবার এর সাথে 27 যোগ করলে 327, তো 3 দিয়ে কাটো, 100, 109, অপশান সি। একটি পাত্রে টি উষ্ণতায় 1 মোল অক্সিজেন রয়েছে যার মোলার ভর 32, 1 মোল রয়েছে অক্সিজেন, চাপ পি। অনুরূপ একটা পাত্রে যেখানে টেম্পারেচারকে ডবল করে দেওয়া হলো, 1 মোল কি রয়েছে? হিলিয়াম, তাহলে ওর চাপ কত হবে? দেখো ফর্মুলা আমরা জানি, পিভি = এনআরটি, তাই তো? এবার দুটোই মোলার ভর যাই হোক না কেন, মোল সংখ্যা সেম, দুটোই দেখো 1 মোল 1 মোল নেওয়া হয়েছে, তাহলে এই এনের ভ্যালু কি? 1। আচ্ছা, টেম্পারেচার কি হয়েছে? চেঞ্জ হয়েছে, আরও এখানে কনস্ট্যান্ট, তো টেম্পারেচার 2T হয়েছে। ভলিউম কি হবে? অনুরূপ পাত্র, দেখো এখানে আবার লিখে দিয়েছে অনুরূপ একটি পাত্র, তার মানে এই কথাটার অর্থ ভলিউম ফিক্সড, তাহলে এখান থেকে ভিও কনস্ট্যান্ট, তাহলে ডাইরেক্টলি আমরা পি প্রপোর্শনাল টু টি পাচ্ছি, যেটা চাপের সূত্র। বোঝা গেল? তাহলে টেম্পারেচার দেখো দ্বিগুণ হয়েছে, টি থেকে কত হয়েছে? 2T হয়েছে, তাহলে অবশ্যই প্রেশার যেহেতু সমানুপাতিক ডবল হয়ে যাবে, তাহলে অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, কি বলছে? এই চিত্রটা দেখো, 1 নম্বরের আয়তন পাত্র 2-এর আয়তনের দ্বিগুণ, আদর্শ গ্যাস দিয়ে ভর্তি করা আছে। 1 নম্বরের উষ্ণতা আবার 2 নম্বরের উষ্ণতার অর্ধেক, একটা 100 কেলভিন, একটা 200 কেলভিন। 1 নম্বর গ্যাসটির ভর এম হলে 2-এর ভর কত হবে? ঠিক আছে, বার করে দিচ্ছি। তো প্রথমত কি কি তথ্য দিয়েছে দেখো, 1 নম্বরের আয়তন, যেটাকে আমি V1 বললাম, সেটা 2 নম্বর আয়তনের দ্বিগুণ, 2 টাইমস অফ V2। আচ্ছা, টেম্পারেচার উল্টো, আবার টেম্পারেচার হচ্ছে T2 সমান টুয়াইস অফ T1। দেখো একটা 100 কেলভিন, একটা 200 কেলভিন, 200 কেলভিনটা বড়, অর্থাৎ T2 সমান টুয়াইস অফ T2 হলো। এবার ভর চেয়েছে, ফর্মুলা কি? পিভি সমান এনআরটি। দুটোতে আদর্শ গ্যাস রয়েছে, ঠিক, টেম্পারেচারও চেঞ্জ হয়েছে, ঠিক, আর কনস্ট্যান্ট।
আচ্ছা, ভলিউম কী হবে আর প্রেশার কী হবে? ভলিউম কী হবে আর প্রেশার কী হবে? আচ্ছা দেখো, প্রেশার, এখানে একটা রড দিয়ে দুটো গ্যাসকে কানেক্ট করা আছে, তাই তো? দেখতে পাচ্ছ দুটো গোলকে কানেক্ট করা আছে, তাহলে যখনই কানেক্ট করা থাকবে কমন প্রেশার তৈরি হবে। তো পি পাচ্ছি আমরা কনস্ট্যান্ট। তাহলে কি কি কনস্ট্যান্ট আমরা পাচ্ছি এখান থেকে? এনআর কনস্ট্যান্ট এবং এনআর কনস্ট্যান্ট হবে না, আর কনস্ট্যান্ট এবং পি কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে লিখতে পারি ভি, বা আমি এটাকে ভেঙে লিখছি, পিভি সমান এনকে লিখতে পারি মাস বাই মোলার মাস ইন্টু আরটি। ঠিক, আর কনস্ট্যান্ট, মোলার মাস কনস্ট্যান্ট এবং প্রেশার কনস্ট্যান্ট, যেহেতু দুটো রড দিয়ে কানেক্ট আছে, মানে একটা পাইপ দিয়ে কানেক্ট আছে। তাহলে এখান থেকে ভি প্রপোর্শনাল কার সাথে? মাস আর টেম্পারেচার। তো আমার মাসটা প্রয়োজন, তাহলে মাস প্রপোর্শনাল কার সাথে? ভলিউমের সাথে। ইনভার্সলি প্রপোর্শনাল কার সাথে? টেম্পারেচারের সাথে। তাহলে দ্বিতীয়টার ভর বার করতে হবে, অর্থাৎ আমি ওপরে M2 লিখলাম, নিচে M1 লিখলাম। তাহলে কার সাথে প্রপোর্শনাল? ভলিউম, তাহলে ওপরে V2 লেখো, নিচে V1। টিটা উল্টে যাবে, 1 উপরে নিচে 2। ভ্যালুগুলো বসাও। V2 বাই V1 কত হচ্ছে দেখো? V2 বাই V1 হবে হাফ। T1 বাই T2 কত হবে দেখো? এটাও হবে হাফ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি M2 সমান 1/4 অফ M1। এবার M1 এর ভ্যালু বলেছে M, 1 নম্বর গ্যাসটির ভর M, তাহলে M2 সমান হচ্ছে M/4। এই হচ্ছে অ্যান্সার, অপশান সি। লাস্ট কোশ্চেন, একটা আদর্শ গ্যাসের তাপমাত্রা স্থির আছে, চাপ বাড়ানো হচ্ছে, আয়তনের যে হ্রাস হচ্ছে তার গুণাঙ্ক বিটা বলেছে 1/v dv/dp মাইনাসে। তো প্রেশারের সাপেক্ষে বিটার গ্রাফ কী হবে? তো প্রথমত আদর্শ গ্যাস নেওয়ার জন্য ফর্মুলা আমাদের পিভি = nRT, আরটি নিলাম। ক্লিয়ার? এবার আমার লাগবে dv/dp। যেহেতু তাপমাত্রা স্থির, তাহলে আর কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট, অর্থাৎ পুরো ডান দিকটা কনস্ট্যান্ট। একে ডিফারেন্সিয়েশন করো, পিডিভি প্লাস ভিডিপি এটা সমান 0। আমার লাগবে dv/dp, তাহলে এই ডিভিকে ডিপি দিয়ে ভাগ করো। তো dv/dp সমান পাচ্ছি, এদিকে চলে যাবে মাইনাস v/p। ঠিক লিখলাম? ঠিক আছে। তাহলে এবার বিটার জায়গায় এটাকে পুট করো। বিটা সমান তাহলে কি দাঁড়াচ্ছে? মাইনাস অলরেডি ওখানে আছে, 1/v অলরেডি আছে, আমি ওই ব্যাকেটের ভিতর লিখছি dv/dpর ভ্যালু মাইনাস v/p। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, ভি কেটে গেল, 1/p হচ্ছে বিটার ভ্যালু। তাহলে দেখতে পাচ্ছি প্রেশার এবং ওই গুণাঙ্ক বিটা একে অপরের ব্যস্তানুপাতিক, অর্থাৎ অপশান এ যে কার্ভটা রয়েছে সেটা হচ্ছে সঠিক কার্ভ। ক্লিয়ার হয়েছে? নেক্সট লেকচারে আমরা ক্যালোরিমিতি নিয়ে এবং অবস্থার পরিবর্তন নিয়ে ডিটেলসে স্টাডি করব। আজ এই পর্যন্তই থাক। সকলকে অসংখ্য ধন্যবাদ এই লেকচারটি অ্যাটেন্ড করার জন্য।